ওরা একবারে পুঁটা ফালাবো, কিন্তু একবারে পুঁটা ফালাবো পারেন না। কারণ আপনার বাপ যদি সঠিক আছে এখানে দাঁড়াবি, তুই এখানে দাঁড়াবি, একবার এখান থেকে সত্যি না। 2024 সালের জুলাই সন্ত্রাসীরা রাষ্ট্র দখলের জন্য হেন কোনো অপরাধ নেই যে করেনি, যার নাম তারা দিয়েছে জুলাই বিপ্লব, গণ অভ্যুত্থান, কত কিছু। সংসদ ভবন লুটপাট ভাঙচুর, গণভবন লুটপাট ভাঙচুর, বর্ষিয়ার নারীর অন্তর্বাস নিয়ে উল্লাস, এবং তারপর ধানমন্ডি 32, সুধা সদন সহ সারা দেশে মুক্তিযুদ্ধের ফলক চিহ্ন, মাজার, মন্দির, কোনো জায়গা বাদ ছিল না এই সন্ত্রাসীদের আক্রমণ থেকে। মব সৃষ্টি করে বাংলাদেশকে একটি মব রাজ্যে পরিণত করেছিল এই সালাউদ্দিন আম্মাররা। ইউনূস সরকার বিদায় নিয়েছে তারেক রহমানকে ক্ষমতায় বসিয়ে, কিন্তু সালাউদ্দিন আম্মারের মতো চিহ্নিত সন্ত্রাসীদের দৌরাত্ম্য থামেনি নাকি থামানো যায়নি বলুন তো? চলুন সে প্রশ্ন তুলেই বোঝার চেষ্টা করি যে এই সালাউদ্দিন আম্মারদের ক্ষমতা, মব সৃষ্টি করে বাংলাদেশকে অস্থিতিশীল করার পেছনে রাজনীতিটা কি, এবং কেন তারেক রহমান সরকার এখনো এই সালাউদ্দিন আম্মারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে সেটিকে সাধারণ ছাত্র সংঘর্ষ বলে পাশ কাটানোর সুযোগ আসলে নেই। সংবাদ মাধ্যমের প্রতিবেদন এবং ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে যে রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার বেলচা হাতে নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের দিকে দৌড়ে যাচ্ছেন বা তেড়ে যাচ্ছেন। আরেকটি ভিডিওতে তাকে পাঠকক্ষের ভেতরে লাঠি দিয়ে একজন শিক্ষার্থীকে মারতে দেখা যাচ্ছে। আহত শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়ার সময়ও টেনে হিচড়ে মারধর করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে এই সালাউদ্দিন আম্মার নিজেই পরে বলছেন যে আমরা মাইর খাই নাই, মাইর দিছি। প্রশাসনের হাতে আইন তুলে দিয়ে কোনো লাভ হয়নি। অর্থাৎ তিনি কেবল হামলার অভিযোগ অস্বীকার করছেন না, বরং আইন নিজের হাতে তুলে নেওয়াকেই প্রকাশ্যে রাজনৈতিক কৃতিত্ব হিসাবে উপস্থাপন করছেন। একটি সভ্য রাষ্ট্রে কোনো শিক্ষার্থী ছাত্রলীগ করতো কিনা, কার সঙ্গে তার ছবি আছে, কিংবা তার রাজনৈতিক বিশ্বাস কি, এসবের বিচার বেলচা, রড, লাঠি, ছুরি, কিরিচ বা খুর দিয়ে বা গণপিটুনি দিয়ে হতে পারে না। অভিযোগ থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তদন্ত করবে, পুলিশ মামলা নেবে, আদালত বিচার করবে। কিন্তু সেই জুলাই পরবর্তী ঘটনার কথা মনে আছে? একজন ছাত্রলীগের প্রতিবন্ধী নেতাকে রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়েছিল, যিনি তার মায়ের জন্য ওষুধ কিনতে যাচ্ছিলেন। জুলাই পরবর্তী বাংলাদেশে ছাত্রলীগ শব্দটিকে এমন একটি হত্যার লাইসেন্স বানানো হয়েছে যার সাহায্যে ব্যক্তিগত বিরোধকেও রাজনৈতিক অপরাধে রূপান্তর করা যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি শুরু হয়েছিল এক ছাত্রীর অভিযোগ এবং ব্যক্তিগত বিরোধ থেকে। পরে সেখানে ছাত্রলীগের তকমা বসিয়ে পুরো ক্যাম্পাসে মব নামানো হয়েছে এই সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে। অর্থাৎ বিচার নয়, তকমা বা অভিযোগই এখানে শাস্তির ভিত্তি। এ কারণেই সালাউদ্দিন আম্মারকে একজন ব্যক্তি হিসাবে দেখলে আমরা ভুল করব। তিনি একটি রাজনৈতিক মডেলের প্রতিনিধি। এই মডেল প্রথমে কাউকে আওয়ামী লীগ, ছাত্রলীগ বা ফ্যাসিস্টের দোষরাখ্যা দেয়, তারপর তার বিরুদ্ধে মব তৈরি করে। মব আক্রমণকে বিপ্লবী প্রতিরোধ বলে ডক্টর ইউনূসের প্রশাসন সার্টিফিকেট দিয়েছিল, ডক্টর ইউনূস নিজে সার্টিফিকেট দিয়েছিলেন তার প্রোপাগান্ডা সচিব, এখন একটি পত্রিকার সম্পাদক, এখনো একই কথা বলে যাচ্ছে ডাস্টবিন শফিক। প্রশাসন পাশে দাঁড়িয়ে থাকে, পরে একটি তদন্ত কমিটি হয়, কিন্তু সেই তদন্তের ফল আর আলোর মুখ দেখে না। এটাই হচ্ছে মডেল। দৈনিক যুগান্তরের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, আম্মারের কর্মকাণ্ডে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতিষ্ঠ এবং তাকে ঘিরে গঠিত আগের তদন্ত কমিটিগুলোর ফলও প্রকাশিত হয়নি। অর্থাৎ আম্মারের শক্তির উৎস কেবল ছাত্র শিবির নয়, তাকে শাস্তির বাইরে রাখার একটি প্রাতিষ্ঠানিক বন্দোবস্ত রয়েছে, নয়া বন্দোবস্তের বাংলাদেশ। নিউ ইয়র্ক টাইমস খ্যাত সাংবাদিক আরশাদ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে যথার্থ প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যে সালাউদ্দিন আম্মার কি আইনের ঊর্ধ্বে? তিনি মনে করিয়ে দিয়েছেন ইউনূস সরকারের সময় আম্মারের বিরুদ্ধে প্রথম আলো এবং ডেইলি স্টারে আক্রমণের উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছিল। ধানমন্ডি 32 নম্বর বাড়ি পূর্ব ঘোষণা দিয়ে ভাঙার সময়ও রাষ্ট্র নিষ্ক্রিয় ছিল।
আরশাদ মাহমুদের পর্যবেক্ষণ হচ্ছে তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার 5 মাস পরও সেই মব সন্ত্রাসের দৃশ্যমান অবসান হয়নি, বরং বর্তমান সরকারের কিছু ভালো উদ্যোগও এই ব্যর্থতার নিচে চাপা পড়ে যাচ্ছে। তার প্রশ্নটি তাই দলীয় নয়, রাষ্ট্রীয়। কেউই আইনের ঊর্ধ্বে নয়, এ কথাটি মানুষ বাস্তবে দেখতে পাচ্ছে না কেন? আরশাদ মাহমুদ এই প্রশ্ন তুলেছেন তার স্ট্যাটাসে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বিএনপি সরকারের রাজনৈতিক দুর্বলতার জায়গাটি আমাদের সামনে স্পষ্ট হয়। তারেক রহমানের সরকার জানে তথাকথিত জুলাইয়ের বৈধতার উপর দাঁড়িয়ে আছে তার ক্ষমতায় আসার পথ বা তার ক্ষমতার ভিত্তি। ফলে জুলাইয়ের নামে গড়ে ওঠা শিবির, এনসিপি এবং বিভিন্ন মব গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে তারেক রহমানের নিজের ক্ষমতার উৎসকেই প্রশ্নবিদ্ধ করতে হয়। ইউনূস সরকার যে শক্তিগুলোকে রাষ্ট্রীয় প্রশ্রয়ে বড় করেছে, যারা মবকে প্রেসার গ্রুপ বলেছে, তারেক রহমানের সরকার সেই শক্তিগুলোকে ভাঙার রাজনৈতিক সাহস এখনো দেখাতে পারেনি বা দেখাচ্ছে না, আগ্রহও নেই। কারণ তাদের কমন শত্রু আওয়ামী লীগ। সরকার হয়তো মনে করছে যে কিছুটা ছাড় দিলে জামায়াত শিবির শান্ত থাকবে, কিন্তু ইতিহাস বলে সংগঠিত উগ্রবাদকে ছাড় দিলে তারা শান্ত হয় না। তারা রাষ্ট্রের আরো বেশি জায়গা দাবি করে এবং তারা রাষ্ট্রের একদম ওপরের তালায় আঘাত করে। ওপরের তালায় কে আছে আপনারা বুঝতে পারেন। এই সালাউদ্দিন আম্মার ইতিমধ্যে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টাঙানো ব্যানার নিজে হাতে ছিঁড়ে ফেলেছিল। পরে তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের অভিযোগে তার নিজের এলাকা কয়রায় বিএনপি এবং সহযোগী সংগঠনগুলো তাকে অবাঞ্ছিত ঘোষণা করে, ঝাড়ু মিছিল করে এবং তার কুশপুত্তলিকা দাহ করে। কিন্তু দলীয় প্রতিবাদ আর রাষ্ট্রীয় ব্যবস্থা তো এক জিনিস নয়। বিএনপির কর্মীরা রাস্তায় মিছিল করেছে, অথচ পুলিশ কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সালাউদ্দিন আম্মারের ধারাবাহিক অপকর্ম, মব সন্ত্রাস বা কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়েছে এমন প্রমাণ তো দেখা যাচ্ছে না। খুলনার কয়রার আরেকটি ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়েছে, যেখানে দাবি করা হচ্ছে সালাউদ্দিন আম্মার নিহত কয়রা উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিএম মহসিন রেজার লাইসেন্সকৃত বন্দুক হাতে ছবি তুলেছেন। এই ছবির সত্যতা, অস্ত্রটির মালিকানা এবং হত্যাকাণ্ডে আম্মারের কোনো প্রত্যক্ষ ভূমিকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আদালত এখনো প্রকাশ্যে প্রতিষ্ঠা করেছে এমন নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। ফলে হত্যাকারী হিসাবে তাকে চূড়ান্তভাবে চিহ্নিত করা আইনগতভাবে হয়তো সম্মত হবে না বা সঙ্গত হবে না, কিন্তু বন্দুক হাতে আম্মারের ছবিটি যদি সত্য হয় তাহলে তো প্রশ্ন অত্যন্ত গুরুতর। একজন নিহত জনপ্রতিনিধির অস্ত্র তার হাতে গেল কিভাবে? কেন পুলিশ অস্ত্রটির গতিপথ তদন্ত করেননি বা উৎস, অস্ত্রটি কার, মানে কোথা থেকে সালাউদ্দিন আম্মারের হাতে এই অস্ত্র এলো, ছবি তুললো কিভাবে? তাকে তো জিজ্ঞাসাবাদ করেনি রাষ্ট্র এখনো পর্যন্ত। এই ঘটনা নিয়ে অথবা এই ছবিটি নিয়ে প্রতিষ্ঠিত যে সত্য, সেটি হলো 2024 সালের 5ই আগস্ট খুলনার কয়রায় মহসিন রেজার বাড়িতে হামলা হয়, তাকে পিটিয়ে হত্যা করা হয় এবং পরে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং তার মরদেহ পুড়িয়ে ফেলা হয়। তার গাড়ি চালক এবং সহযোগীও নিহত হন বলে বিভিন্ন প্রতিবেদন এসেছে। কোনো মানুষের বিরুদ্ধে অভিযোগ থাকলেও এভাবে হত্যা এবং পুড়িয়ে দেওয়া তো বিচার নয়, নির্মম মব সন্ত্রাস যা ইউনূসের আমলে ঘটেছে। 2 বছর পার হয়ে যাওয়ার পরও সেই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত এবং বিচারের আওতায় আনা হয়নি, কোনো অভিযোগ দায়ের করা হয়নি। রাষ্ট্র তাদেরকে ইনডেমনিটি দিয়েছে। রাষ্ট্র নিজেই ভবিষ্যৎ হত্যাকারীদের জানিয়ে দিচ্ছে যে রাজনৈতিক পরিচয় ঠিক থাকলে হত্যা করেও পার পাওয়া যায়। যেমন সালাউদ্দিন আম্মার পার পেয়ে গিয়ে রাজশাহী ইউনিভার্সিটিতে সন্ত্রাস চালাচ্ছে। আজ দেশের প্রতিটি পাবলিক ইউনিভার্সিটিতে সালাউদ্দিন আম্মারের মতো শিবিরের সন্ত্রাসীরা বিপুল শক্তি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। সমস্যা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে নয়, সমস্যা হচ্ছে যখন ছাত্র সংসদের নির্বাচিত পদ, ধর্মীয় স্লোগান, রাজনৈতিক তকমা এবং দলীয় ক্যাডার শক্তিকে একসঙ্গে ব্যবহার করে তারা ক্যাম্পাসে সমান্তরাল পুলিশ এবং আদালত প্রতিষ্ঠা করে। ছাত্রলীগের অন্যায়ের বিরুদ্ধে যারা একসময় প্রতিবাদ করেছিল, আজ তাদের বড় অংশ নীরব, কারণ নিপীড়কদের নাম বদলেছে কিন্তু নিপীড়নের পদ্ধতি বদলায়নি। এবং ছাত্রলীগের ভিতরে ঢুকে এই শিবিরই যে ভয়ঙ্কর সন্ত্রাস চালিয়েছে 17 বছর ধরে
এবং ছাত্রলীগের নাম হয়েছে সেটা তো এখন স্পষ্ট। তারেক রহমানের সরকার বিপত্তি বুঝতে পারছে না, তার বিপত্তি আসলে এখানেই। সালাউদ্দিন আম্মাররা আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে বলে বা হচ্ছে বলে বিএনপির বন্ধু হয়ে যায়নি। তারা তারেক রহমানের ব্যানার খুলেছে, তাকে ব্যঙ্গ করেছে এবং প্রকাশ্যে প্রশাসনের আইনকে অকার্যকর ঘোষণা করেছে। আজ তারা ছাত্রলীগের নাম করে শিক্ষার্থীদেরকে মারছে, কাল বিএনপি বা ছাত্র দলের নাম করে একই কাজ করবে। প্রয়োজন হলে তারেক রহমানকেও আবার লন্ডনের বিমানে তুলে দিতে এরা দ্বিধা করবে না, কারণ মব যখন রাষ্ট্রের বিকল্প শক্তি হয়ে ওঠে তখন সে কোনো রাজনৈতিক নেতার অনুগত থাকে না, সে কেবল নিজের শক্তির অনুগত থাকে। প্রশ্ন শুধু সালাউদ্দিন আম্মার নয়, প্রশ্ন হচ্ছে সরকার কি রাষ্ট্র পরিচালনা করছে নাকি জুলাইয়ের মব শক্তির অনুমতি নিয়ে ক্ষমতায় বসে ক্ষমতা এনজয় করছে। বেশি দিন তো পারা যাবে না এভাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিডিও প্রকাশের পরও যদি মামলা, গ্রেপ্তার এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ধরে নিতে হবে যে সরকার অক্ষম নয়, ইচ্ছাকৃতভাবে নিষ্ক্রিয়। আর এখনো যদি সালাউদ্দিন আম্মারদের থামানো না হয়, পরে থামানোর মতো সরকারই হয়তো আর অবশিষ্ট থাকবে না, তারেক রহমানের সরকারই হয়তো আর ক্ষমতায় থাকবে না। তাকে লন্ডন পাঠিয়ে দেওয়ার হুমকি তো দিয়েই রেখেছেন সালাউদ্দিন আম্মার, নাসিরউদ্দিন পাটোয়ারিরা। দেখা যাক কতদিন তারেক রহমান থাকতে পারেন এভাবে আম্মারদের এই ভয়ঙ্কর মব সন্ত্রাসকে প্রশ্রয় দিয়ে। ভালো থাকবেন সবাই।